ইরান যুদ্ধের মাঝে প্রতিরক্ষা দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই খবর নিঃসন্দেহে আপনাদেরকে চমকে দিতে পারে, কারণ আমেরিকার পক্ষ থেকে ঠিক কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে সেটাই এখন গোটা বিশ্বের কাছে ধোঁয়াশা। এবং এমন কিছু ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্প সরিয়ে দিয়েছেন যারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং কাছের কিছু ব্যক্তি ছিলেন। এবং এই লিস্টে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলের নামও শোনা যাচ্ছে, যার অ্যাকাউন্ট কিছুদিন আগে ইরানিয়ান হ্যাকাররা হ্যাক করে নিয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান এই পরিস্থিতিকে কিন্তু আরো জটিল করে তুললো। এবং আমরা আজকে এই ভিডিওতে ভারতের এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, ভারতের কি ক্ষতি, ভারতের কি লাভ, এ বিষয়েও কিন্তু এই ভিডিওর শেষে কিছুটা আলোচনা করব। তবে সবার আগে যেটা গুরুত্বপূর্ণ খবর, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি ছিলেন। এই পিট হেগসেট, এনার সম্পর্কে যদি একটু তথ্য আপনারা জানেন তাহলে চমকে যাবেন যে এই ধরনের একজন ব্যক্তিত্বকে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কেন সরিয়ে দিলেন। তিনি ইউএস সেক্রেটারি অফ ডিফেন্স ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছিল ট্রাম্পের পক্ষ থেকে। এবং সামরিক ব্যাকগ্রাউন্ড এবং 3 সেনাবাহিনীর প্রধান অফিসার ছিলেন এই ব্যক্তি। আর্মি ন্যাশনাল গার্ডের মেজর হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। শুধু তাই নয়, তিনি এর আগে সাংবাদিকতার জগৎ থেকে কিন্তু এসেছিলেন। ফলে যখন তাকে বেছে নেওয়া হয়েছিল তখনও কিন্তু এক বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবং এই মুহূর্তে মার্কিন সেনাবাহিনীর এই ধরনের টপ মোস্ট অফিসিয়ালকে কেন সরিয়ে দেওয়া হলো, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি এই মুহূর্তে জেনারেল র্যান্ডি জর্জ তাকেও কিন্তু সরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বা হোয়াইট হাউসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেনাবাহিনীর অফিসার ছিলেন। অর্থাৎ 41তম চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেছেন এই জেনারেল র্যান্ডি জর্জ। এবং এই ইরান যুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দুই ব্যক্তি মিলে কিন্তু নিয়েছেন। এবং আপনারা জানেন এই যুদ্ধে আমেরিকা কিন্তু আজকের দিনে অবধি ব্যাকফুটে আছে। ফলে মনে করা হচ্ছে কিছুটা পারফরমেন্সের জন্য, কিছুটা বিশ্বাসযোগ্যতার প্রশ্নে, এবং কিছুটা মনে করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই দুই ব্যক্তি বাইডেন প্রশাসনের নাকি অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠছিলেন। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই সরকার প্রতি মুহূর্তে বিপদে পড়ছিল বলে এই ধরনের সিদ্ধান্ত। যদি আপনারা এই র্যান্ডি জর্জ সম্পর্কে একটু জানেন, দেখবেন তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রের যে অভিজ্ঞতা থাকা প্রয়োজন সেই রকম অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন। এবং একাধিক যুদ্ধের, মানে স্পেশালি যদি ইরাক যুদ্ধের কথা আপনি বলেন তাহলে দেখবেন এই র্যান্ডি জর্জি কিন্তু লিডারশিপের ভূমিকা পালন করেছিলেন। এবং আফগানিস্তানের যুদ্ধের সময়ও তিনি কমান্ডিং অফিসার হিসাবে অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে কাজ করেন। তিনি প্রাথমিকভাবে অ্যাসিস্ট্যান্ট সামরিক যে ক্ষমতা সেটা পালন করছিলেন। 2021 থেকে 2022 সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সহকারী ছিলেন। এবং পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প তাকে সর্বোচ্চ পদে বসান। এরপর বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ বলে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং ভাইস চিফ অফ স্টাফ তিনি দীর্ঘদিন পালন করা সত্ত্বেও এই ধরনের সিদ্ধান্ত কেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নেওয়া হলো, সেটাই কিন্তু আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন। শুধু তাই নয়, একাধিক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, যিনি ভারতীয় বংশোদ্ভূত একজন ডিরেক্টর এবং মার্কিন গোয়েন্দা সংস্থার সর্বাধিনায়ক পদে নিযুক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং তাকে নিযুক্ত করার পর গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। সেই কাশ প্যাটেলও শোনা যাচ্ছে এক্সিট করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের এই মন্ত্রিসভা বা এই গুরুত্বপূর্ণ পদ থেকে। এবার বিষয় হলো কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো। প্রথমত, ইরান যুদ্ধে আমেরিকা মুখ থুবড়ে পড়েছে। কোনো প্রশ্ন আজকের দিনে উঠতে পারে না যে আমেরিকা এই যুদ্ধ জিতছে কি হারছে। আজকের দিনে দাঁড়িয়ে ইরানের তো ক্ষতি হয়েইছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করেও বলছি আমেরিকা কিন্তু অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ আমেরিকার যত বেস মিডল ইস্টে আছে সমস্ত বেস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কিছুদিন আগে আমেরিকায় একটি অ্যাপাচি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। মনে করা হচ্ছে সেই দুর্ঘটনা কিসের জন্য হয়েছে সেটাও কিন্তু এই এফবিআই এর যে বিভিন্ন পদাধিকারীরা আছেন তারা কিন্তু প্রশ্ন তুলেছেন, সংশয় প্রকাশ করেছেন। একাধিক কারণ, একাধিক ধোঁয়াশা, কিন্তু মনে করা হচ্ছে ইরান যুদ্ধে স্ট্র্যাটেজিক্যাল একটা চেঞ্জ ডোনাল্ড ট্রাম্প আনতে চাইছেন। এবং চাইছেন বলেই এতদিন অবধি যেভাবে মার্কিন সেনাবাহিনী নাস্তানুবোধ হয়েছে
যাদের জন্য হয়েছে, যাদের নেতৃত্বে হয়েছে, তাদের উপর আর ভরসা বা বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প রাখতে চাইছেন না। এবার আজকের দিনে প্রশ্ন হলো, যদি ডোনাল্ড ট্রাম্প অল আউট অ্যাটাকে যান, যদি নিউক্লিয়ার পাওয়ারের প্রয়োগ ঘটানোর কথা ভাবেন, কেন আমি বলছি, কারণ কিছুদিন আগে ইউএন এর ডিপ্লোম্যাট তিনি রিজাইন করেছেন যে তার কাছে খবর আছে যে পারমাণবিক হামলা ইরানের উপর চলতে পারে, ফলে গোটা বিশ্বকে তিনি জানাতে চান এই ধরনের একটা বিষয় হচ্ছে, ফলে তিনি তার চাকরি জীবন থেকে পদত্যাগ করেছেন। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই স্ট্র্যাটেজিক্যাল বদল, যেখানে ডোনাল্ড ট্রাম্প বুঝেছেন গোটা বিশ্বের কেউ তাদের পাশে নেই, তার বন্ধু রাষ্ট্র ইউরোপের একাধিক রাষ্ট্র তাদের পাশে নেই, ন্যাটো পাশে নেই, সেখানে ডোনাল্ড ট্রাম্প অ্যাগ্রেসিভলি কিছু করার চেষ্টা করছেন কি? যদি সেটা হয়, যদি অ্যাগ্রেসিভলি কিছু করার চেষ্টা করা হয়, তাহলে ভারতেরও কিন্তু এই পার্টিকুলার জায়গায় কিছু না কিছু একটা ইনভলভমেন্ট এবং ক্ষতির সম্ভাবনা আছে। কারণ মনে রাখবেন, মধ্যপ্রাচ্য থেকে ভারত কিন্তু সব থেকে বেশি তেল আমদানি করে, বিভিন্ন দেশ থেকে, শুধু তেল নয়, গ্যাস আমদানি করে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মিডিল ইস্ট যদি ফুল ফেজ ওয়ারে ইনভলভ হয়ে যায়, তাহলে কিন্তু জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত একটা বড় প্রশ্ন উঠবে, তেলের দাম বৃদ্ধি হবে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী দীর্ঘদিনের জন্য ইরান বন্ধ করে দিতে পারে। ফলে এই মুহূর্তে ভারত সহ বিভিন্ন দেশ, মানে ইরানের খুব ক্লোজড সার্কিটের কিছু দেশ যে সুবিধা পাচ্ছিল, সেই সুবিধাও কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, ইরানে কিন্তু ভারতের চাবাহার পোর্টেও বিশাল এক ইনভেস্টমেন্ট আছে। ফলে সেই ইনভেস্টমেন্টকে নতুন করে রিভাইভ করার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, যদি ডোনাল্ড ট্রাম্প কিছু বাড়াবাড়ি কিছু করেন, তাহলে কিন্তু ভারতেরও চাবাহার পোর্ট সংক্রান্ত কোনো জটিলতা আসতে পারে ভবিষ্যতে। শুধু তাই নয়, একাধিক ভবিষ্যতের প্রকল্প কিন্তু থমকে যেতে পারে। এবং ইম্পর্টেন্ট হলো ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর, যা ভারত এবং রাশিয়াকে কানেক্ট করছে ইরান মারফত, সেই সমস্ত কাজও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যেটা কিন্তু ভারতবর্ষের বিকল্প ট্রেড রুটের তৈরির ক্ষেত্রে বড় ধাক্কা হতে পারে। আরো ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, যদি আরো ব্রডার এসপেক্টে ভাবেন, তাহলে দেখবেন মিডিল ইস্টে এই মুহূর্তে 90 লক্ষ ভারতীয় কিন্তু বিভিন্ন জায়গায় কাজকর্মে নিয়োজিত। কিছু জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, কিন্তু কিছু জনের অফিস তো বন্ধ হয়নি। ফলে তারা কিন্তু মিডিল ইস্টের বিভিন্ন দেশে এখনো কর্মে নিযুক্ত হয়ে আছেন। ফলে ভারতীয়দের উপরেও কিন্তু ফুল ফেজ ওয়ারের একটা এফেক্ট আসতে পারে। ফলে সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কি করতে চাইছেন, তা ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কেউ জানেন না। বিশেষজ্ঞরা বলছেন এটা একটা স্ট্র্যাটেজিক কৌশলগত একটা ব্যালেন্সিং গেম চলছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প হয়তো ইরানের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে। তিনি পাকিস্তানেরকে দিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করাতে চেয়েছিলেন, পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে, পাকিস্তান কোনোভাবে হেল্প করতে পারেনি। ইরান পরিষ্কার জানিয়েছে এই যুদ্ধ তারা বন্ধ করবে 5টা শর্তে, যেখানে আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে ইরানের, এবং একাধিক গুরুত্বপূর্ণ শর্ত আমেরিকাকে মানতে হবে, লিখিত দিতে হবে যে তারা ভবিষ্যতে আর এই ধরনের আক্রমণ করবে না। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চারিদিক থেকে বিপদে পড়েছেন। ইউরোপ তার পাশে নেই, আজকে ইসরায়েল ছাড়া কোনো দেশই তাকে সর্বসমক্ষে সমর্থন করছে না। ফলে সব মিলিয়ে আমেরিকার যে গৌরব, সেই গৌরব ভুলণ্ঠিত হয়েছে। এবং মনে রাখবেন, আমেরিকাতে ডোমেস্টিক লেভেলেও কিন্তু এখন নো কিংস মুভমেন্ট চলছে, যেখানে প্রায় 1 কোটি মানুষ রাস্তায় নেমেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ফলে এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে যদি নিজের গদি বাঁচিয়ে রাখতে হয়, যদি মিড টার্ম ইলেকশনের আগে নিজেকে দাপটকে বজায় রাখতে হয়, তাহলে কিন্তু অ্যাগ্রেসিভ কোনো অ্যাটিটিউড এখানে ট্রাম্পকে দেখাতে হবে। এবং হবে বলেই এই রদবদল, এবং এই রদবদল করে যাদের বসানো হলো তারা কি সিদ্ধান্ত নেয়, সেই প্রশ্নও কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে আলোচনার বিষয়। যাই হোক, কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর অনেক আপডেট আসবে, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।